গুড মর্নিং। আরেকটা নতুন জার্নি, আরেকটা নতুন ব্লগের শুরু। আজ বেরিয়ে পড়েছি বকখালির পথে। নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। এখন চলো বকখালির পথে যাওয়া যাক। এখন দাঁড়িয়ে রয়েছি যাদবপুর স্টেশনে। যাদবপুর থেকে নামখানা লোকালে ডাইরেক্ট চলে যাব নামখানায়। যাদবপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করে রয়েছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার ট্রেন। যাদবপুর থেকে ঘন্টা দেড়েকের জার্নি শেষ করে আমার ট্রেন এসে এখন পৌঁছালো লক্ষ্মীকান্তপুর জংশনে। এই লক্ষ্মীকান্তপুর জংশন থেকে আরও প্রায় 1 ঘন্টা সময় লাগবে নামখানা পৌঁছাতে। 3 ঘন্টা জার্নি কমপ্লিট করে যাদবপুর থেকে নামখানা পৌঁছে গেছি। ট্রেন জার্নিটা ভালোই ছিল, বাট ট্রেনে বড্ড ভিড় ছিল। তাই সবাইকে সাজেস্ট করবো শিয়ালদা থেকেই ট্রেনে বোর্ড করতে। আমার একটু দেরি হয়ে গেছিলো আজকে বাড়িতে বেরোতে, তাই শিয়ালদা না গিয়ে আমি যাদবপুর থেকে, আমার বাড়ির কাছাকাছি যেহেতু হয়, ওখান থেকেই ট্রেন ধরে নিয়েছিলাম। এখন স্টেশনের বাইরে বেরোনো যাক। স্টেশনের বাইরে কীভাবে এখন আমরা বকখালি ট্রান্সফার হই সেটাই দেখছি। নামখানা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। এখন টোটো ধরতে যাচ্ছি। এখন টোটোর সাথে একটু বার্গেনিং করব। বার্গেনিং করে দেখছি কত নিচ্ছে। আমি এখন যাব হচ্ছে বকখালি ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে। নামখানা স্টেশন থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। টোটো করে এখন যাব আমার বকখালির রিসোর্টে। এখান থেকে বকখালি যাওয়ার জন্য টোটো ছাড়াও বাস কিংবা অটোর ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে স্টেশন থেকে বেরিয়ে তোমাকে বাস স্ট্যান্ড কিংবা অটো স্ট্যান্ডে আগে পৌঁছে যেতে হবে। এখন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর লাগছে জায়গাটা। নিচে চওড়া নদীটাকে দেখা যাচ্ছে। টোটোতে নামখানা থেকে বকখালি পৌঁছাতে 8 ঘন্টা 45 মিনিট মতন সময় লাগবে। ট্রেন থেকে নেমে টোটোতে উঠে গেছি। টোটোতে উঠে এখন যাচ্ছি বকখালি ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে। ওখানে গিয়ে চেক ইন করবো। ট্রেন জার্নির পরে টোটোতে বেশ অনেকটা জার্নি, বাট জার্নিটা করতে তোমাদের বেশ ভালোই লাগবে। টোটোতে শেয়ারে 60 রুপিস করে পার হেড লাগবে। আর তাছাড়া রিজার্ভ টোটোরও ব্যবস্থা রয়েছে। তোমরা টোটো রিজার্ভ করে নিও, চলে আসতে পারো। ঢুকে পড়েছি ইকো পার্কের রাস্তায়। এখন যাচ্ছি ইকো পার্কের দিকে। বকখালি ইকো রিসোর্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এক গ্লাস ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম জানালো। টোটো থেকে নামলাম, নেমে রিসোর্টে রিচ করেছি। রিচ করে তোমাদের দেখালাম, ওয়েলকাম ড্রিঙ্ক দিল। বিভৎস গরম লাগছে। বিভৎস গরমে এই ড্রিঙ্কটা বেশ রিফ্রেশিং। একটু রিফ্রেশ হয়ে নিই, ড্রিঙ্কটা খেয়ে দেন রুমে চেক ইন করবো। রুমে চেক ইন করে তোমাদের সাথে রুমটা শেয়ার করে নিচ্ছি। আর জায়গাটা মেন বকখালি বিচ থেকে বলা ভুল, সামনেই একদম বিচের পাশেই রয়েছি। বকখালি যে মেন বিচ সেটা থেকে একটু দূরে, কিন্তু জায়গাটা ফ্রেজারগঞ্জ আর বকখালির মাঝামাঝি জায়গায়। জায়গাটার লোকেশনটা আমার দারুণ লাগলো। এখন ওয়েলকাম ড্রিঙ্কটা খেতে খেতে জায়গাটা একটু হেঁটে বেড়াচ্ছি। জায়গাটা বেশ সুন্দর। আর পেছন দিকটায় দেখো, পুরো ঘন ঝাউবন রয়েছে। এই ঝাউবনের মধ্যে দিয়ে আরেকটু পরে হাঁটার প্ল্যান রয়েছে আমার। এখন রুমে ঢুকবো। রুমে ঢুকে আগে একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে তারপর এক্সপ্লোর করতে বেরিয়ে পড়বো জায়গাটাকে। এখন ওয়েট করছি রুমে চেক ইন করার জন্য। বিভৎস রোদ আছে, গরমও লাগছে, যদিও ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে বেশ রিফ্রেশ হয়েছি। আর জায়গাটার যা সুন্দর এনভায়রনমেন্ট, তাতেই অর্ধেক এনার্জি আবার গেইন করে নিয়েছি। চারদিকে উইন্ড মিলগুলো দেখা যাচ্ছে। এদিকে ঝাউবন রয়েছে। বেশ সুন্দর করে সাজানো। ওই দূরে ইকো পার্কটা দেখা যাচ্ছে। একটু পরে যাব আমরা ইকো পার্কটা, একটু পরে যাব। আজ সারাদিনই এখানে ঘুরে বেড়াবো, জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে নেব। কলকাতার কাছাকাছি একদম নিরিবিলিতে একটা রাত কাটানোর জন্য
একদম সেরা জায়গা আমি বলবো। কলকাতা থেকে অনেকগুলো উপায় আছে বকখালি আসার জন্য। প্রথমত যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা গাড়ি নিয়ে আসতে পারো। গাড়ি নিয়ে এসে ডায়মন্ড হারবার রোড ধরে ডায়মন্ড হারবার হয়ে কাকদ্বীপ হয়ে সোজা নামখানা হয়ে সোজা বকখালি চলে আসা যায়। 3 থেকে 3.5 ঘন্টার মতন সময় লাগে। এটা পার্সোনালি ড্রাইভ করেও আসা যায়। আর তাছাড়া গভর্নমেন্ট বাস সার্ভিস রয়েছে, এসি ভলভো সার্ভিস রয়েছে, যেটার 250 টাকা করে ভাড়া। আর তাছাড়া শিয়ালদা থেকে প্রত্যেক 1.5-2 ঘন্টা অন্তর একটা করে নামখানার ট্রেন রয়েছে, যে নামখানার ট্রেনে নামখানা এসে ওখান থেকে টোটো করে কিংবা অটো করে বকখালি চলে আসা যায়। রুমে চেক ইন করতে যাচ্ছি, টেন্টগুলোর পাশ দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি রুমের দিকে। রুমের রোদের প্রচণ্ড চাপ। এইবার আমি বকখালিতে রয়েছি, বকখালি ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে। এখন ইকো পার্কের ভেতর চেক ইন করে গেছি। চলো রুমটা কেমন তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এখানে 2 ক্যাটেগরির রুম আছে, রাদার 3টে ক্যাটেগরির রুম আছে। একটা হচ্ছে গিয়ে জাঙ্গল ক্যাম্প, মানে জাস্ট টেন্ট, ক্যাম্পের টেন্ট, সেখানে তোমরা থাকতে পারো। ওখানে শোয়ার সিস্টেমটা হচ্ছে গিয়ে মাটিতে, আর শেয়ার্ড কমন টয়লেট ইউজ করতে হবে। আর তাছাড়া আমি যেখানে থাকছি সেটা হচ্ছে গিয়ে সুইস টেন্টে। সুইস টেন্টেরও 2 ক্যাটেগরি আছে, একটা এসি একটা নন এসি। পুরো ভিডিওটা দেখতে থাকো, লাস্টে আমি পুরো সমস্ত কিছু কস্ট এভরিথিং সমস্ত কিছু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। চলো রুমটার ভেতর ঢোকা যাক। এই পেছনে যতগুলো রুম দেখতে পাচ্ছ সবকটাই সুইস কটেজ। এবার আমি যে রুমটায় রয়েছি সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি রয়েছি বকখালি ইকো পার্ক রিসোর্টের 4 নম্বর সুইস টেন্টে। চলো টেন্টের ভেতর ঢোকা যাক। টেন্টে ঢোকার মুখেই 2 বসার জন্য চেয়ার পাতা আছে, যেখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ দেখা যায়। জাস্ট রুমটার ভেতর টেন্টটার ভেতর ঢোকাটা, রুম বলা ভুল, একটা খুব সুন্দর কোজি টেন্ট, একটা ডাবল বেড রয়েছে। আর আমার যেটা সব থেকে ভালো লেগেছে, টেন্টের ভেতরেও একটা এলইডি টিভি রয়েছে, একটা ফ্যান দেওয়া রয়েছে। যদিও আমার রুমটা এসি রুম, রুমে এসি রয়েছে, একটা জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার টাইপের রয়েছে। আর সেরকম কিছু নেই, বাস্কেট দেওয়া আছে, ওয়েস্ট বাস্কেট। আর সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি একটা সেন্টার টেবিল দিয়েছে, যেখানে অলরেডি ব্রেকফাস্টে ম্যাগি খাবো, ম্যাগি সার্ভ করে দিয়েছে। যদিও এটা আমার প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, এটা প্যাকেজের বাইরে, প্যাকেজে কালকের ব্রেকফাস্টে ইনক্লুড আছে। একটা ছোট্ট জানলাও আছে, চাইলে বাইরের সিনসিনারি এই জানলাটা খুলে দিয়ে এনজয় করতে পারো। এবার চলো ওয়াশরুমটা দেখে নিই। আর যেগুলো আমাদের নর্মাল জাঙ্গল ক্যাম্প সেগুলোর জন্য শেয়ার টয়লেট বা কমন টয়লেট ইউজ করতে হয়, কিন্তু এই সুইস টেন্টগুলোর সাথে টয়লেটও অ্যাটাচড। টয়লেটটাও খুব সুন্দর, ঢুকে দেখি। টয়লেটটা বেশ সুন্দর, টেন্টের পেছন দিকটাকে পুরো টয়লেট বানানো। মেঝেটা পুরো সেরামিকের রয়েছে, টাইলসের। গিজারের ব্যবস্থাও রয়েছে, একটা ছোট্ট বেসিন আছে, একটা ওয়েস্টার্ন কমোড আছে, একটা মিররও দেওয়া আছে। এক কথায় বাথরুমের মধ্যেও জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা করা আছে। এক কথায় আমার এই রুমটা খুবই ভালো লাগলো। আজ রাত্রিটা আমি এখানেই কাটাবো, তোমাদের সাথে শেয়ার করে নেবো ক্যাম্পে 1 রাত্রি থাকার এক্সপিরিয়েন্স। তোমরাও এখানে চলে এসো আর এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিও। এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো সেটা আমার সাথে শেয়ার করে নিও। এখন ব্রেকফাস্ট করব। সকাল থেকে ট্রেন জার্নি করেছি, ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, সেরকম কিছু খাওয়া হয়নি। ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়তে পারি, কিন্তু বাইরে প্রচণ্ড গরম, নয়তো লাঞ্চ টাঞ্চ করে একেবারে বিকেলের দিকে বেরিয়ে পড়বো বকখালির মেন সি বিচ ঘুরতে। আর আমাদের হোটেলের থেকেও নিজের একটা প্রাইভেট বিচ রয়েছে, সেই প্রাইভেট বিচটায় আমি একটু পরেই যাব। ব্রেকফাস্ট পেয়ে গেছি। সকালের ব্রেকফাস্টে এখন খাচ্ছি হচ্ছে, ব্রেকফাস্ট বলা ভুল, এখন 12টা বাজে। ব্রেকফাস্টে এখন খাচ্ছি এগ ম্যাগি। তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, আমি সি বিচে আসলেই যে কেন ম্যাগি খেতে এত ভালোবাসি বুঝি না। দীঘাতে খেয়েছি, পুরীতে খেয়েছি, গোয়াতে খেয়েছি, এখন বকখালির
বিচে বসেও এখন ম্যাগি খাচ্ছি। চলো ম্যাগিটা খেয়ে এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর ফ্রেশ হয়ে স্নান টান করবো, তারপর লাঞ্চ করব, আর তারপর 4-5টা এক্সপ্লোর করে বেড়াবো। ইকো পার্কের ভেতর দিয়ে হাঁটছি। ইকো পার্কটাকে বেশ সুন্দর মিকি মাউস, মিনি মাউস, ছোটা ভীম, মোটু পাতলু এইসব দিয়ে সাজানো। বাচ্চারা আসলে এখানে বেশ ভালো মজা পাবে। আর পুরোটা ঝাউবনের মধ্যে দিয়ে চলছি, ঝাউবনের মধ্যেই এই পার্কটা করা। আর বাচ্চাদের খেলাধুলার জন্য প্রচুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। চেক ইন করলাম, চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়ে পড়েছি একটু ইকো পার্কটা ঘুরে দেখতে। একটু রোদের তেজটা কমলে বিকেলের দিকে মেন বিচে একবার যাব, আর দুপুরবেলা লাঞ্চে কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো। এখন একটু আশপাশটা ঘুরে নিই, তারপরে লাঞ্চ করব। এইদিকের ঝাউবনটা দেখো, ঘন ঝাউবন। এই ঘন ঝাউবনের মধ্যেই আমার রিসোর্ট বলা ভুল, বিচ ক্যাম্প বলা যেতে পারে। এই বিচে ক্যাম্পিং করার মজাই আলাদা। আর এখান দিয়ে একটা গেট করা আছে, এই গেট দিয়ে বেরিয়ে এখন যাব হচ্ছে গিয়ে একটু সমুদ্রের সাথে দেখা করতে। অনেকদিন পাহাড়ের সাথে দেখা হচ্ছে না, কিন্তু সমুদ্রের সাথে মাঝে মাঝেই দেখা হয়ে যাচ্ছে। তোমাদের নিয়ে এর মধ্যে পাহাড়ে যাব শিওর। চলো রিসোর্ট থেকে আস্তে আস্তে বিচের দিকে এগোনো যাক। এখানে মনে হয় যাতে ঝড় বৃষ্টির সময় জল ফল না এসে যায়, সেই জন্য উঁচু করে বাঁধ টাইপের দেওয়া আছে। এখান দিয়ে হেঁটে উঠে যেতে হবে। সমুদ্রের আওয়াজ পাচ্ছি অলরেডি, বেশ মজা লাগছে আমার এই জায়গাটা দিয়ে যেতে। বাহ, দারুণ সুন্দর সমুদ্র, দারুণ জায়গাটা, এক কথায় অনবদ্য। বিস্তৃত সমুদ্র দেখা যাচ্ছে, দারুণ লাগছে। ওই দূরে দেখতে পাচ্ছ যেখানটা, জানি না কতটা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছ, ওই দূরের ওই জায়গাটায় বকখালির মেন বিচ। আজকে আমি একবার বকখালির বিচে যাব, এরপরে নেক্সট টাইম যখন আমি এই বকখালিতে আসবো তখন তোমাদের নিয়ে থাকবো হচ্ছে গিয়ে বকখালির মেন বিচের জায়গাটায়, আর সেই জায়গাটাও তোমাদের শেয়ার করে নেবো। এবার বিচ ক্যাম্পিং এনজয় করছি। এই ঝাউবনটা দেখতে পাচ্ছ, এর মধ্যেই রয়েছে আমার বিচ ক্যাম্প। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সেই সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। ইকো পার্কের ঝাউবনের মধ্যে অনেক দোলনা আছে, আর এখানে রয়েছে সঙ্গে বিভৎস সুন্দর একটা মিষ্টি হাওয়া। এই মিষ্টি হাওয়ায় ছায়ার মধ্যে সারাদিন বসে থাকো, দোলনায় দোল খেতে থাকো, আর সমুদ্রের হাওয়াটাকে এনজয় করতে থাকো। জাস্ট অসাম, এনভায়রনমেন্টটা জাস্ট অসাম। জাস্ট ঘুরে আসলাম বাইরে ঘুরে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। পুরো ক্যাম্পের মধ্যে রয়েছি, অলরেডি 1:30-2 মতন বাজে, তাই লাঞ্চ করতে ডাকছে বারবার। এখন লাঞ্চ করছি, লাঞ্চ করে এসে আরেকবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো চারদিকটা ঘুরে দেখতে, আর সেই সঙ্গে তোমাদের সাথেও শেয়ার করে নেবো চারদিকটা। চলো এখন লাঞ্চ করতে যাই, দেখি লাঞ্চে কী কী আছে। লাঞ্চ করতে চলে এসেছি। বেশ ওপেন এয়ার জায়গাটা, লাঞ্চ করার যে জায়গাটা, সেই জায়গাটাই আমার বেশ পছন্দ হয়েছে। চলো দেখে নেওয়া যাক লাঞ্চে কী কী আছে। লাঞ্চে আছে রাইস, আলু ভাজা, সালাদ, ডাল, শুক্তো, একটা তরকারি, মাছ। এটা হচ্ছে গিয়ে প্যাকেজে ইনক্লুডেড, আর প্যাকেজের বাইরে আমি নিয়েছি হচ্ছে চিকেন, আর সেই সঙ্গে আছে চাটনি আর মিষ্টি। এবার খেয়ে নিই, খাওয়ার পরে তোমাদের জানাচ্ছি কেমন লাগলো, আর খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো ঘুরতে। ভেবেছিলাম লাঞ্চ করে ঘরে ঢুকবো, ঘরে ঢুকে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো সি বিচের পথে, বকখালির মেন বিচটায়। কিন্তু জাস্ট লাঞ্চ করেই না এই ঝাউবনটায় আবার চলে এলাম, আর ঝাউবনটায় চলে এসে পেছনেই সমুদ্র, ঘরে আর যেতে ইচ্ছা করছে না, এখানেই বসে রয়েছি। এখন বুঝতে পারছি না কখন রুমে যাব, কখন ফ্রেশ হবো, আর কখন বিচে হবো, বাট সব কিছুই করবো। এখানে বসে থাকতে যা ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রথমত এখানে একটা সুন্দর হাওয়া দিচ্ছে, এক ফোঁটাও গরম লাগছে না, কোনো ঘাম হচ্ছে না, আর দারুণ সুন্দর পরিবেশ। জানি না
যখন ভীষণ গরমকাল থাকবে তখন কীরকম ওয়েদার থাকবে এখানকার, কিন্তু মনে হচ্ছে এই হাওয়াটা আমরা সবসময় পাবো। জায়গাটা দারুণ সুন্দর। আমার সমস্ত ব্লগের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা এখনও যারা আমার আগের ব্লগগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। খুব শিগগিরই আরও নতুন নতুন ভিডিও, নানান জায়গার ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসছি আমার চ্যানেলে, তাই দেখতে থাকো আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। জাস্ট স্নান টান কমপ্লিট করলাম, ফ্রেশ হলাম, এখন বেরিয়ে পড়ছি একটু বকখালির চারপাশটা ঘুরে দেখতে। আর ক্যাম্পের টেন্ট থেকে বাইরে বেরিয়েই এত সুন্দর একটা ওয়েদার পেলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে, একদম মনটা ভরে গেল। এখান থেকে মেন বকখালির বিচ একটু দূরে, একটা টোটো করে যেতে হবে। টোটোতে 15 থেকে 25 টাকার মতন পার হেড ভাড়া নেবে। এখন যাচ্ছি বকখালির মেন বিচে। চলো মেন বিচে যাই, পৌঁছে আবার। পেছনে যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, এর যে প্রথম টেন্টটা, এই প্রথম টেন্টটাতেই আমি রয়েছি। এই টেন্টটার ভেতরটাই তোমাদের তখন দেখালাম ভিডিওর শুরুতে। আর এই দিকের টেন্টগুলো হচ্ছে গিয়ে সব সুইস টেন্ট, এইদিকেও কিছু সুইস টেন্ট রয়েছে। আর এইদিকে যে টেন্টগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গিয়ে জাঙ্গল ক্যাম্প। এই জাঙ্গল ক্যাম্পগুলোতে থাকা যায়, এগুলোর জন্য শেয়ার টয়লেট রয়েছে। আর এই সুইস টেন্টগুলোতে অ্যাটাচ টয়লেট রয়েছে। কিছু টেন্ট রয়েছে এসি আর কিছু টেন্ট রয়েছে নন এসি। এখানে প্যাকেজ সিস্টেম রয়েছে। এখানে প্যাকেজ সিস্টেমে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সমস্ত কিছু ইনক্লুড থাকছে। সেই সঙ্গে রুম রেন্টটাও ইনক্লুড থাকে। সমস্ত মিলেই পুরো প্যাকেজটা হয়। তাছাড়া বিকেলবেলা বারবিকিউর ব্যবস্থা রয়েছে। বারবিকিউর জন্য আলাদা পেমেন্ট করতে হয়, আলাদা চার্জেস বেসিসে আমরা বারবিকিউ করব। সেই বারবিকিউটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব, আর ডিনারটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। ইকো পার্কের বাইরে বেরিয়ে পড়েছি, এখন একটা টোটোর খোঁজে রয়েছি, হাঁটছি। আর এখানে তোমাদের দেখাচ্ছি প্রচুর পলাশ ফুল রাস্তায় ঘাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পুরো পলাশ ফুলে প্রচুর পলাশ ফুল। আর কলকাতার বাজারে এক পিস পলাশ ফুলের দাম 15 টাকা। বকখালি সি বিচ চলে এসেছি, টোটোতে আসলাম। টোটোতে পার হেড 25 টাকা করে ভাড়া। আস্তে আস্তে বিচের দিকে এগোচ্ছি। আমার হঠাৎ কালাঙ্গুটেতে কথাটা মনে পড়লো। কালাঙ্গুটেতে ওরকম একটা রাস্তা দিয়ে গিয়ে বিচে নেমেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখেছো। গোয়ার সমস্ত কটা ব্লগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। চলে এসেছি বকখালি সি বিচে। প্রচুর চেয়ার পাতা আছে, সঙ্গে ডাবের দোকান। মানে প্রত্যেকটা বিচেই যেমন থাকে, ডাবের এখানে বসলে ডাবের দোকান থেকে ডাব কিনে খাও আর বসে থাকো। জায়গাটা দারুণ লাগছে, বিশাল চওড়া বিচ। এখন প্রবলি ভাটা চলছে। চলো আস্তে আস্তে বিচে সমুদ্রের দিকে এগোচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। বিচ দেখো, দারুণ লাগছে। ওই যে দূরে দোকানগুলো দেখা যাচ্ছে, যে দোকানগুলোর সামনে দিয়ে হেঁটে এলাম। সমুদ্রের জল অনেক দূরে, মানে আমার ক্যামেরা তো ক্যাচ করতে পারছেই না, এমনকি আমি আমার চোখও ক্যাচ করতে পারছি না সমুদ্র কতটা দূরে। দেখছি যতটা পসিবল এগোচ্ছি, দেখাতে পারি কিনা তোমাদের সমুদ্রটা। আশা করছি দেখাতে পারবো। এই দিকটাও দারুণ লাগছে। বিস্তৃত বিচ যাকে বলে। বকখালিতে একটা সাবধানতা সবসময় মেনটেন করতে হয়। বকখালিতে স্নান করার সময় বিশেষ করে সেটা সবসময় দেখে নিতে হয়। আর যেই সব জায়গায় লোকজন চলাচল করছে সেই অনুযায়ী চলাচল করা উচিত, কারণ বকখালিতে প্রচুর জায়গায় চোরাবালি আছে।
অনেক দূর অব্দি চলে এসেছি। দেখতে পাচ্ছ এই সামনে সমুদ্র, বিচটা দেখো, একটা দারুণ সুন্দর বিচ। ভালো লাগছে এই বিচটায় হাঁটতে বেড়াতে। দারুণ, জাস্ট বলবো এক বলে ভাষায় বোঝাতে পারছি না তোমাদেরকে। বিচ দেখেছো? অনেকদিন ধরেই একটা বকখালি আসার প্ল্যান করছিলাম, হঠাৎ করে কালকে রাতেই প্ল্যান করে সাডেন ভাবে চলে এলাম। তাই হয়তো এই ব্লগটা অনেক আমার অগোছালোভাবে তোমরা দেখছো, বাট আরেকটা বকখালি নিয়ে খুব ভালো করে ব্লগ তোমাদের আমি দেবো, যেটা বকখালির সমস্ত সাইট সিং থেকে সব কিছু থাকবে। এটাই বকখালির ছুটিকা সব তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে। একদম সমুদ্রের সামনে চলে এসেছি, আর সূর্যের কালারটা যা হচ্ছে না, একদম জাস্ট অসাম। আস্তে আস্তে সানসেট দিকে আমি একদম সমুদ্রের মধ্যেই চলে এসেছি বলতে পারো। জায়গাটা দেখাই, এখানে এসে বেশ কিছু মানুষ আছে, এতক্ষণ ফাঁকা ছিল। এই এবার ফিরে যাবো ক্যাম্পিং, ক্যাম্পিং সেখানে সানসেট হচ্ছে, আস্তে আস্তে এবারে ফিরতে হবে। আমি একদম সমুদ্রের জলের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, দারুণ সুন্দর লাগছে জায়গাটা। দেখতে পাচ্ছ কালার কম্বিনেশনটা কি সুন্দর। একটা দারুণ সুন্দর সানসেট হচ্ছে, জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু আমার যেহেতু বিচ ক্যাম্প বা বিচ টেন্ট যাই বলতে পারো, সেটা মেন বিচ থেকে একটু দূরে, এখন আমার ব্যাক করতে হবে। তাই আস্তে আস্তে আবার পাড়ের দিকে এগোচ্ছি। এবার পাড়ের দিকে যাওয়া যাবে, অনেকটা হাঁটতে হবে এখন। মোটামুটি পাড় থেকে এই অবধি অ্যাপ্রক্সিমেট 1 কিলোমিটার হবেই, তার বেশিও হতে পারে, কম না। একটা দারুণ সুন্দর সানসেট হচ্ছে, মানে সানসেটটা ছেড়ে আর বিচ থেকে যেতেই পারছি না, কতটা এসছি, এখনো অনেকটা যেতে হবে। এনভায়রনমেন্টটা এতটাই সুন্দর যে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু সময় নেই, অন্ধকার হয়ে যাচ্ছে। এখন বিচ ক্যাম্পে ফিরতে হবে, তাই এগোচ্ছি। বিকেলবেলা বিচে বসে একটু চা খাবো না সেটা তো হতে পারে না, তাই এখন একটু বিচে বসে চা খেয়ে নিচ্ছি। তার মধ্যে দুপুরের খাবারটা আজকে অত্যাধিক বেশি হয়ে গেছে, আর খাবারটাও ছিল যথেষ্টই ভালো। তারপরে এখন হোটেলে ফিরে যাওয়ার পরে আবার ইভিনিং স্ন্যাক্স আছে, জানি না ইভিনিং স্ন্যাক্সে কী থাকবে, সেটা গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ইভিনিং স্ন্যাক্সে কী রয়েছে, অলরেডি পেট ভর্তি, এরপর ইভিনিং স্ন্যাক্সও আছে, ডিনার আছে, কি করে খাবো জানি না। মেবি বারবিকিউ করবো, তখন বারবিকিউয়ের চিকেনও খাবো। এত কি করে খাবো আমি বুঝতে পারছি না। দুপুরবেলার খাওয়ার মধ্যে সমস্ত খাবারই ভালো ছিল, বিশেষ করে যেগুলো ভেজ তরকারি কিংবা ডাল এগুলো ছিল, সেগুলো খুবই ভালো খেতে ছিল। আর তাছাড়া চিকেন কিংবা ফিশের আইটেমটাও ভালো ছিল, বাট ঝাল কম থাকলেও একটু স্পাইসি ছিল, কিন্তু একটু মিষ্টিও ইউজ ছিল রান্নাটায়। তাই রান্নায় মিষ্টি ইউজ হলে আমার অতটা ভালো লাগে না, তাই আমার পার্সোনালি হয়তো গ্রেভিটা পছন্দ নাও হতে পারে, বাট ভালো ছিল, খারাপ আমি কখনোই বলতে পারি না। সব জায়গায় এই জিনিসটা দেখতে পাই, আই লাভ দার্জিলিং, আই লাভ দীঘা, আই লাভ বকখালি, আই লাভ পুরী, সেরকমই এখন আমি আই লাভ বকখালির সামনে দাঁড়িয়ে রয়েছি। পেছনেই বকখালি বিচ। এবারে আমি এখন আমার বিচ ক্যাম্পে ব্যাক করছি। এখানে পুরো মার্কেট রয়েছে,
যত সন্ধে হচ্ছে মার্কেট ক্রমশ জমজমাট হয়ে উঠছে। বকখালি মার্কেট আলো ঝলমলে হয়ে উঠেছে। বিকেলের টিফিন সার্ভ করে দিয়েছে। বিকেলের টিফিনে রয়েছে মুড়ি চানাচুর আর সঙ্গে একটা বেগুনি কিংবা আলুর চপ, এটা খেয়ে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি। দেখে আমার বেগুনিই মনে হলো তাই আমি বেগুনি বললাম। আর সেই সঙ্গে থাকছে চা, যদিও বিকেলে আরেক রাউন্ড চা দিয়েছিল ইভিনিংয়ে, এখন স্ন্যাক্সের সাথেও এক রাউন্ড চা আছে। এরপরে 7:30 নাগাদ শুরু হবে বারবিকিউ। এখন মোটামুটি 7টা মতন বাজে, 7:30টায় বারবিকিউটা শুরু হোক, তোমাদের দেখাচ্ছি। রাত্রিবেলায় রিসোর্টটা বেশ সুন্দর লাগছে। এই রাস্তাটা দিয়েই সকালবেলা ঢুকেছিলাম। এই চারপাশে টেন্টগুলো রয়েছে। টেন্টগুলোতে আলো জ্বলে ওঠার পর চারদিকটা বেশ ঝলমল করছে। চারদিকটা পুরো অন্ধকার। এখানে টেন্টগুলো দেখা যাচ্ছে। বারবিকিউ রেডি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই বারবিকিউ সার্ভ করা হবে। দারুণ সুন্দর লাগছে বারবিকিউগুলো। একদিকে হাওয়া চলছে, তার মধ্যে আগুন ধরাতে যথেষ্টই প্রবলেম হচ্ছিল, কিন্তু তার ম্যানেজ করে বারবিকিউটা রেডি করছে ওরা সবাই মিলে। এরপরে বারবিকিউটা খেতে খেতে তোমাদের জানাচ্ছি এই বারবিকিউটা খেতে কেমন হয়েছে। হোটেলের সবাই খুবই হেল্পফুল, খুবই কেয়ারিং, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এদের, সব থেকে এটাই ভালো লাগছে। বারবিকিউ রেডি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই বারবিকিউ সার্ভ করা হবে। এখানে অন্ধকার রয়েছে, তাই ঠিক মতন তোমাদের সাথে ইন্টারাকশন করতে পারছি না, তাও চেষ্টা করছি যতটুকু ইন্টারাকশন করা সম্ভব। আর বারবিকিউটা কেমন লাগলো সেটা তোমাদের খেয়ে জানাচ্ছি। বারবিকিউ এসে গেছে, বারবিকিউটা টেস্ট করে জানাচ্ছি বারবিকিউটা কেমন, আর বারবিকিউটা দেখতে কেমন সেটা তোমাদের দেখাচ্ছি। রাতের ডিনার সার্ভ করে দিয়েছে। এই রাতের ডিনারটাও প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। রাতের ডিনারের জন্য দুটো অপশন রয়েছে। আমি নিয়েছিলাম রুটির সাথে রয়েছে চিকেন কষা আর একটা মিষ্টি আর সঙ্গে স্যালাড। আর যারা রুটি খাবে না তাদের জন্য থাকছে হচ্ছে ফ্রাইড রাইস, সঙ্গে কষা মাংস আর একটা মিষ্টি। ওভারঅল খাবার খুব ভালোই ছিল, খাবার বেশ ভালো লেগেছে। গুড মর্নিং ফ্রম বকখালি। জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, যদিও এখানকার রুমগুলো বেটারই ছিল, কোনো অসুবিধা হয়নি, বাট এসিটা একটু প্রবলেম ছিল। ক্যাম্পিংয়ের ক্ষেত্রে এসির একটু প্রবলেম হতে পারে, এই নলেজটা আছে সবারই আশা করি, কিন্তু কিছু করার নেই। বাট অল ওকে। জাস্ট ঘুম থেকে উঠেই চলে এসেছি আবার ঝাউবনে বিচের পাশে, আর কিছুক্ষণ বাদেই ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে চেক আউট করে ফেরবো, করে চলে যাব আবার কলকাতার পথে। চলো আজকের মতন ট্যুরটা কন্টিনিউ করতে থাকি। সকালে ঘুম থেকে ওঠার আগেই ঘরে চা নিয়ে চলে এসেছিল, ওদের ডাকেই ঘুম ভাঙলো। সকালে ঘুমটা ভাঙলো 1 কাপ চা দিয়ে। চা খেয়েই চলে আসলাম এই ঝাউবনে। ঝাউবনটায় মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, আর কিছুক্ষণ বাদে এই চেক আউট করতে হবে। যথারীতি তোমাদের আগের সব ব্লগেও বলেছি, এখানেও বলছি, এই যাওয়ার দিন আমার মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। নেক্সট ট্রিপের জন্য বাড়িতে ফিরতেই হবে। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ট্রিপ নিয়ে চলে আসবো কোথাও না কোথাও। অনেকদিন হয়তো তোমরা পাহাড়ের ট্রিপের জন্য ওয়েট করে রয়েছো, খুব তাড়াতাড়ি একটা পাহাড়ের ট্রিপ নিয়ে আমার চ্যানেলে তাড়াতাড়ি আসছি। এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। নেক্সট দিন সকালের ব্রেকফাস্টটাও ওদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। ব্রেকফাস্টের জন্য দুটো অপশান ছিল, একটা হচ্ছে পুরি সবজি আর ডিম সিদ্ধ, আর আরেকটা অপশান হচ্ছে গিয়ে ব্রেড অমলেট আর সঙ্গে একটা মিষ্টি। দুটোর সাথেই 1 কাপ করে চাও ছিল। এছাড়াও আরো অনেক কিছু ব্রেকফাস্টের অপশান ছিল, এক্সট্রা কস্টিং এর বেসিসে অর্ডার করা যেতে পারে। ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে নিলাম। এখন লাঞ্চ করে চেক আউট করবো। বলতে
পারো চেক আউট করেই দিয়েছি, জাস্ট রুমে ব্যাগ রাখা রয়েছে, এখন লাঞ্চ করব। কিন্তু লাঞ্চ করার আগে ভাবলাম একটু ঝাউবনটা আরেকবার ঘুরে আসি, আবার কবে আসবো, তাই আবার একটু ঝাউবনে যাচ্ছি। দেখছি সময় হয়ে গেলে একটু সমুদ্রের পাড়টাও একবার যাব, মানে ঝাউবন থেকে যে সমুদ্রের পাড়টায় যাওয়া যায়, হোটেলের লাগোয়া যে সি বিচটা আছে ওটায় গিয়ে লাঞ্চ করে এখন বেরিয়ে পড়বো। এখান থেকে শুনলাম অটো সার্ভিসও আছে, অটো সার্ভিস টোটোর থেকেও আগে হয়, আর অটোটা শেয়ার্ড বেসিসে 40 টাকা করে পার হেড নেবে, নামখানা স্টেশন পৌঁছে দেবে। দেন নামখানা স্টেশন থেকে ট্রেন ধরে নিউ গড়িয়া থেকে ট্রেন ধরে গাড়ি, আর ট্রিপটা শেষ হবে এখানে। এবং একদিনের জন্য হঠাৎ করে ঘুরতে চলে আসার মজাই আলাদা, এবং মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়। তাই এরকম মাঝে মাঝেই কোথাও না কোথাও বেরিয়ে পড়বো আমি, আর সেই সঙ্গে সেই বেড়ানোটা তোমাদের সাথে শেয়ার করবো। লাঞ্চ করছি এখন, লাঞ্চ করে বেরিয়ে পড়বো। দুপুরে খাচ্ছি আজকে এগ মিল, এটা প্যাকেজে ইনক্লুডেড নয়, এটা প্যাকেজের বাইরে। রাইস আছে, তরকারি আছে, এগ আছে, ডাল আছে, আর একটা কারি আছে, আর চাটনি আছে। হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি, এখন রাস্তা দিয়ে হাঁটছি। একটু হাঁটলেই মেন রোডে গেলেই টোটো অটো কিছু একটা পাবো, যেটা ধরে যাব নামখানা স্টেশন। দেন নামখানা স্টেশনে গিয়ে ট্রেন ধরবো, ট্রেন ধরে চলে যাব নিউ গড়িয়া থেকে আমার বাড়ি। মোটামুটি বলতে পারো ট্রিপের এখানেই শেষ। এরকম মাঝে মাঝে ছটিকা সফর করলে না মন মেজাজ সব ভালো হয়ে যায়, তাই সবাইকে সাজেশন দিচ্ছি এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়ো। অটোতে উঠে গেছি, নামখানা স্টেশনের পথে জার্নি স্টার্ট করে দিয়েছি। অটোতে শেয়ারিং বেসিসে গেলে 40 টাকা করে পার হেড লাগে, আর তাছাড়া কেউ রিজার্ভ করে 300-350 টাকার বেসিসে অটো নিয়ে নামখানা স্টেশন যেতে পারো। আর এই ট্রিপে আমার মোট খরচা হয়েছে ট্রেন জার্নির জন্য শিয়ালদা টু নামখানা 25 টাকা টিকিট, অটো ভাড়া কিংবা টোটো ভাড়া রিজার্ভ করার ক্ষেত্রে 250 থেকে 300 টাকার মতন পড়ে, আর শেয়ারিংয়ে গেলে 40 থেকে 60 টাকার মধ্যে পড়ে। তাছাড়া হোটেলের কস্টিং হলো 1600 টাকা পার ডে পার পারসন, ইনক্লুডিং অল ফুড। নামখানা রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি, এখন টিকিট কেটে ট্রেনে উঠবো, আর ট্রিপ মোটামুটি এখানেই শেষ। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ট্রিপে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে। নামখানা স্টেশন পৌঁছে অলরেডি ট্রেনে উঠে পড়েছি, আর অল্প কিছু সময়ের মধ্যেই আমার ট্রেন জার্নি স্টার্ট করবে কলকাতার উদ্দেশ্যে। ট্রেন ছেড়ে দিয়েছে। আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও সবার সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। খুব শিগগিরই আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। আরও ভালো ভালো ভিডিওর জন্য দেখতে থাকো আমার চ্যানেল। আর আজকের মতন টাটা।